অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে চালু হলো দূরপাল্লার গণপরিবহন। লকডাউন ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন। একসাথে দেয়া হতে পারে ২ কোম্পানির করোনা টিকা। বাড়ছে অক্সফোর্ড টিকার ২ ডোজের মধ্যকার সময়। নিখোঁজের ৮ দিন পর মর্গে মিলল ঢাবি শিক্ষার্থী মাইম শিল্পী হাফিজের গলাকাটা মরদেহ। মৃত্যু নিয়ে রহস্য। এবার হজ করবেন ১৮ থেকে ৬০ বছর বয়সীরা। নিতে হবে করোনা ২ ডোজের টিকা। সৌদি আরবের সিদ্ধান্ত। এবং ভারতে করোনায় মৃত্যু ছাড়ালো ৩ লাখ। দ্রুত গতিতে ছড়ানো ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করল ভারত। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন। পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। অর্ধেক আসনে যাত্রী নিয়ে চালু হলো গণপরিবহন। ভোর থেকেই দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল শুরু হয়। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্য ছেড়ে গিয়েছে এইসব যানবাহন। এদিকে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পাশাপাশি খুলবে হোটেল রেস্তোরাঁও। করোনা সংক্রমণ বাড়ায় ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে সরকার। ঢিলেঢালাভাবে তা চললেও সংক্রমণ আরও বাড়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণা আসে। বন্ধ হয়ে যায় সব ধরনের গণপরিবহন। পরে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। তবে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন চলাচল বন্ধ ছিল। চলমান লকডাউনের মেয়াদ শেষের দিনে সিদ্ধান্ত এলো মেয়াদ বাড়ানোর। তবে শিথিল হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। নতুন আঙ্গিকে লকডাউন বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বিশেষজ্ঞদের মতামত নিয়ে লকডাউনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। এখন আমরা এটাকে কন্ট্রোল করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই। হ্যাঁ, এবং নিয়ন্ত্রণ আমাদের করতে হবে দীর্ঘমেয়াদী। তো সেটি এখন যেহেতু দীর্ঘদিন ধরে আপনার গাড়ি বন্ধ থাকার কারণে আপনার কাজকর্মে বেশ কিছু আপনার অনেকের সমস্যা হচ্ছে। তো সেই বিবেচনা করে এবং সবকিছু সার্বিক বিবেচনা করেই আমাদের এই সিদ্ধান্তটি এক সপ্তাহের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবসময় পর্যবেক্ষণ করছি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষেই আমরা এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আগের শর্ত কার্যকর থাকলেও আন্তজেলা সহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে স্বাস্থ্যবিধি মেনে। হোটেল রেস্তোরাঁ আসন সংখ্যার অর্ধেক গ্রাহককে খাবার পরিবেশন করতে পারবে। যেহেতু অনেকদিন থেকে এই আন্তজেলা সহ সব পরিবহন যেগুলো চালু, সেটা কিন্তু বন্ধ ছিল অনেকদিন থেকে। তো সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা যে আপাতত আমরা এক সপ্তাহের জন্য দিয়েছি, আমরা পর্যবেক্ষণও করতে পারবো সকলে এটা মানছে কিনা বা মানার বিষয়টি, এবং এটিতে আমাদের কি অবস্থা হয় সেটিও আমাদের দেখার বিষয়। এবং হোটেল রেস্টুরেন্ট গুলো সেখানে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন বা সেভাবে খোলা রেখে আপাতত চালু করা। করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে চালু হলো দূরপাল্লার গণপরিবহন। এ বিষয়ে আরও জানাতে বা রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, নতুন লকডাউনের যে নিয়ম নীতি সেখানে দূরপাল্লার গণপরিবহন চালু হচ্ছে, তো আজকে সকাল থেকে পরিস্থিতি কেমন এবং স্বাস্থ্যবিধি যেগুলো মানার কথা বলা হয়েছে সেগুলো কতটুকু মানা হচ্ছে? দেখুন, বেশ কয়েকটি নির্দেশনা দিয়েই কিন্তু দূরপাল্লার যে বাস সেগুলো চালু রাখার কথা বলা হয়েছে। যে সিদ্ধান্ত হয়েছে সেই অনুযায়ী আজকে সকাল থেকে আমরা দেখেছি এই মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু বিভিন্ন জেলার উদ্দেশ্যে বাস ছেড়ে যাচ্ছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, আসলে সকাল থেকেই কিন্তু যাত্রীদের একটি চাপ লক্ষ্য করা গেছে। তবে খুব বেশি যে চাপ রয়েছে তেমনটি বলা না গেলেও কিন্তু যাত্রীদের কিছুটা চাপ রয়েছে সকাল থেকে তারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। কারণ বেশ প্রায় ৩৬ থেকে ৩৭ দিনের মতো কিন্তু এই দূরপাল্লার বাস বন্ধ ছিল। তো সেই জায়গা থেকে যাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল তারা বিভিন্নভাবে গেলেও যারা আসলে যেতে পারেননি বিভিন্ন কাজে তারা কিন্তু এখন যাচ্ছেন। এবং যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে যে একটি আসন ফাঁকা রেখে একটি আসনে বসতে হবে, এখান থেকে সকালবেলা কয়েকটি বাস এখান থেকে ছেড়ে গেছে। আমরা প্রত্যেকটিতে দেখেছি যে একটি আসন ফাঁকা রেখেই আরেকটি আসনে কিন্তু বসে যাত্রীরা যাতায়াত করছেন। এছাড়া
টার্মিনালগুলোতে যেই ধরনের যে একজন বাসে ওঠার সময় স্যানিটাইজার দিয়ে ওঠানো বা হাতে স্যানিটাইজার মাখা, সেই বিষয়গুলো কিছুটা উপেক্ষিত থাকলে এবং যারা আসলে যাচ্ছেন ঢাকা থেকে ঢাকার বাইরে তারা আসলে যে শারীরিক বা সামাজিক দূরত্বটি যে মানার কথা, সেই বিষয় কিছুটা উদাসীন থাকলে সার্বিকভাবে বলা যায় যে একেবারে হুড়োহুড়ি করে যাওয়ার যে বিষয়টি সেটি হয়তো এখন পর্যন্ত দেখা যায় না। হয়তো লোক বাড়ার সঙ্গে সঙ্গে তেমনটি হতে পারে। তবে বাস কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে বাস ভাড়া 60% বাড়িয়ে এবং একজন ফাঁকা রেখে বসানোর যে নির্দেশনা সেগুলো কিন্তু তারা আসলে পালনের চেষ্টা করছেন। সব মিলে যাত্রীরা যারা আসেন তারাও এখন পর্যন্ত বলছেন যে শারীরিক দূরত্ব মেনে যে সকল নির্দেশনা মেনে আসলে সরকার বলেছে সেই সকল নির্দেশনাগুলো মেনে তারা যাওয়ার চেষ্টা করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারাও চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলাচল করার। দূরপাল্লার বাস চলাচলের বিষয়ে মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। লকডাউন অব্যাহত থাকলেও দীর্ঘ সময় পর আবারও চালু হচ্ছে সব ধরনের গণপরিবহন। আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানতে হবে। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে কি দূরপাল্লার বাস চলাচল এখনো শুরু হয়েছে কি, এবং সরকারি নির্দেশনা যা দেয়া হয়েছে সাধারণ মানুষ এবং বাস মালিকরা কতটুকু মানছেন? গতকাল রাত থেকেই সিলেটের থেকে ঢাকাগামী বেশ কয়েকটি বাস ছেড়ে যেতে আমরা দেখেছি এবং সকালবেলাও কিন্তু সিলেট থেকে ঢাকাগামী বেশ কয়েকটি বাস গিয়েছে। এর মধ্যে বলতে চাই সেটি হচ্ছে সুনামগঞ্জ থেকে একটি বাস সিলেট হয়ে ঢাকা একটু আগে ছেড়ে গেল। তবে এখনো যে প্রতিদিনকার মতো বা স্বাভাবিক নিয়মে যে প্রাণ চাঞ্চল্য সেটি কিন্তু এখন আমরা টার্মিনালে দেখতে পাইনি। যেহেতু আজকে থেকে আসলে মূলত এই গণপরিবহন অর্থাৎ আন্তঃজেলা গণপরিবহনগুলো ছেড়ে দেওয়া হলো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, সেজন্য এখন পর্যন্ত সেই যে টার্মিনালে ভিড় কিংবা কর্মচাঞ্চল্য কিংবা একের পর এক বাস ছেড়ে যাচ্ছে সে ধরনের কার্যক্রম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে বেলা বাড়ার সাথে সাথে সেটি বাড়বে বলে মনে হচ্ছে, কারণ এখন অনেক মানুষ অবগত নন। তবে কালকে থেকে সেটি পুরোদমে আবার শুরু হবে বলে মনে হচ্ছেন বা সংশ্লিষ্ট বাস যাত্রী যারা রয়েছেন কিংবা বাসের যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই সকালবেলা ঢাকা কিংবা ময়মনসিংহ যাওয়ার জন্য ইতিমধ্যেই টার্মিনালে এসে পৌঁছেছেন। পাশাপাশি বলে রাখতে চাই স্বাস্থ্যবিধি কিন্তু কিছুটা উপেক্ষিত হচ্ছে। অনেকে আমরা দেখতে পেয়েছি যে মাস্ক পরিধান করছেন না, যাত্রীদের মধ্যেও মাস্ক নেই কিংবা যে বাস চালক যিনি রয়েছেন তিনিও আসলে সেই যাত্রীদেরকে বলছেন না যে আপনারা মাস্ক পরুন কিংবা যাত্রীদের যে নির্দিষ্ট দূরত্ব মেনে যে চলাচল করা দরকার কিংবা একটু দূরে দূরে থাকা দরকার সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে বাসের ভিতরে কিন্তু অর্ধেক সিট ফাঁকা রেখেই তারা এই সেবাটি দিয়ে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে সিলেট থেকে আজকে 6টি ট্রেন ছেড়ে যাবে। ইতিমধ্যে কালনী এক্সপ্রেসটি সকাল 6টা 15 মিনিটে ছেড়ে গিয়েছে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে। পাশাপাশি ঢাকার উদ্দেশ্যে আরো 3টি ট্রেন এবং চট্টগ্রামের উদ্দেশ্যে আরো 2টি ট্রেন ছেড়ে যাবে এবং দীর্ঘদিন পরে এই ট্রেন সেবাটি চালু হচ্ছে। এবং পাশাপাশি আজকে প্রায় অনেকটা দিন পর, মাসের অধিক সময় পর এই আন্তঃজেলা বাস চলাচলে কিন্তু অনেকটাই খুশি বাসের যে শ্রমিক রয়েছেন তারা। আন্তঃজেলা গণপরিবহন চালুর বিষয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। এদিকে 1.5 মাসের বেশি সময় পর পুনরায় যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে। আজ 28 জোড়া আন্তনগর ও 9 জোড়া মেইল ও কমিউটার ট্রেন দিয়ে চলাচল শুরু হয়। তবে অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হবে। এ বিষয়ে আরও জানাতে এবার কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, সকাল থেকে রেল স্টেশনে কর্মচাঞ্চল্যতা কেমন দেখছেন এবং যে সকল বিধিনিষেধ দেওয়া হয়েছে সেগুলো কতটুকু মানা হচ্ছে? কর্মচাঞ্চল্য আসলে গতকাল থেকেই শুরু হয়েছে কমলাপুর রেল স্টেশনে, কেননা ঠিক 49 দিন পরে যে ট্রেন চলাচল শুরু হয়েছে, অর্থাৎ সর্বশেষ 5 এপ্রিলের পর থেকেই ট্রেন চলাচল কিন্তু বন্ধ। সেই হিসেবে 49 দিন এবং যেহেতু আজকে থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গতকাল থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং আজকে আমরা এখানে এসে যেটি জেনেছি যে গতকালকে রাতে একটি যে কমিউটার ট্রেন বলাকা সেটি ছেড়ে গেছে। এর বাইরে আজ সকাল 6:30টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসটি ছেড়ে গেছে। আমার সামনে যে ট্রেনটি রয়েছে এই মুহূর্তে মহানগরে ছেড়ে যাবে 8:45টার দিকে, মহানগর প্রভাতী এই ট্রেনটি। আসন সংখ্যা বা লোকজনের যে ভিড় বলা হচ্ছে আসলে অতটা লোকজন নেই, যেহেতু আজকে থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত। অনেকেই অনলাইনে
টিকিট কাটতে পারেনি, সেই হিসেবে ভিড় একটু কম রয়েছে আমরা যতটা দেখতে পাচ্ছি। এবং স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে তারা যতটা ধারণা করেছিলেন লোকজন আসলে ঠিক ততটা নেই। তবে মানুষের মাঝে এই তথ্যটি পৌঁছে গেছে যে ট্রেন চলাচল শুরু হয়েছে বা স্বাভাবিক শুরু হয়েছে, সুতরাং তারা আশা করছেন যত চাপই আসুক সেই চাপগুলো তারা সামাল দিতে পারবেন, এরকম চিত্র আমরা স্টেশনে দেখতে পাচ্ছি। এখানে কর্মরত যে আরএনবি অর্থাৎ রেলওয়ে পুলিশ রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ট্রেনের যে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা সার্বিক প্রস্তুতি নিয়েই প্ল্যাটফর্মে অবস্থান করছেন বা স্টেশনে অবস্থান করছেন। যাত্রীদের কাছ থেকে যে বিষয়টি জেনেছি যে সকালে এসে বেশ কিছু যাত্রীকে আমরা পেলাম যারা অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। তো তারা দাবি জানাচ্ছেন যাতে এই অনলাইনে, যেহেতু এই স্টেশনে কোনো ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়নি এবার, সুতরাং অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে কোনো ধরনের যাতে জটিলতা পড়তে না হয় এই দাবিটি তারা জানাচ্ছেন। যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজের মধ্যকার সময় বাড়ানোর কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। 2 মাসের জায়গায় 4 মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগের কথা ভাবছে প্রতিষ্ঠানটি। এছাড়াও চলমান টিকাদান কর্মসূচি নিয়ে অনিশ্চয়তায় 2 কোম্পানির 2 ডোজ টিকা অর্থাৎ মিক্সড ডোজ নিয়েও ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ প্রতিরোধে গত 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকা কার্যক্রম। এ পর্যন্ত 58 লাখের কিছু বেশি মানুষকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে প্রায় 40 লাখ মানুষকে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকার বর্তমানে মজুদ দিয়ে সর্বোচ্চ 4.5 লাখ দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হবে। দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় প্রায় 14 লাখ মানুষ। টিকা প্রয়োগ ব্যবস্থাপনা সুবিধার জন্য 2 ডোজের মধ্যে সময় বাড়ানোর কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। 4 মাস পরেও যেসব কান্ট্রিগুলো দিচ্ছে তারাও কিন্তু হাইলি সাকসেসফুল, যেমন ধরেন কানাডা। ভারত তো নিজেরাও প্রথম ডোজ অনেককে দিয়ে সেকেন্ড ডোজটা 4 মাস পরে দিবে। আর এগুলো তো প্রাইম বুস্ট, প্রাইম মানে প্রথমবার দিলেন, বুস্ট তো পরেও দেওয়া যায়। হ্যাপাটাইটিস বি টিকা দিতে চিন্তা করেন 1 বছর পরও তো বুস্টার দেয়। সুতরাং আমার কাছে মনে হয় যে মানুষের যেটা 2 মাসের টাইমে যাদের টাইম শেষ হয়ে গেছে তাদের তো হতাশ হওয়ার কিছু নেই। সম্প্রতি স্পেনের এক গবেষণায় দেখা গেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের ফাইজার বায়োএনটেক টিকার দ্বিতীয় ডোজ দেয়া নিরাপদ ও কার্যকর। গত 17 মে এই গবেষণা প্রকাশ করা হয়। 2 কোম্পানির 2 ডোজ মিলে টিকা নেওয়া যাবে কিনা তা জানতে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পরে ফাইজার টিকা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ইভেন 30 to 40 ফোল্ড অ্যান্টিবডি টাইটার বেড়ে গেছে। এটা হচ্ছে যে কান্ট্রি রিপোর্ট, কিন্তু এখনো পাবলিশ পেপার আসেনি আর কি। তা আমাদের নাইটেক যারা আছেন তারা তখন এইসব পেপারগুলোকে দেখবেন, দেখে টেকে গিয়ে আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে কোনটা বেস্ট হবে সেই সিদ্ধান্তটা নেবেন। আমার 16 সপ্তাহ পার হয়ে গেলে তখন কি হবে? এটা কি নষ্ট হয়ে যাবে? না, এইটা কোনোভাবেই নষ্ট হবে না। আপনার ফার্স্ট ডোজেই অনেক কার্যকর ভাবে আপনি থাকবেন, আপনি ভালো থাকবেন। 1.5 সপ্তাহ আগে চীনের উপহার দেয়া 5 লাখ টিকা দেশে এসেছে। এছাড়া গত শুক্রবার আরও 6 লাখ টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছে চীন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের 8 দিন পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মরদেহ। হাফিজ তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ও টিএসসি ভিত্তিক সংগঠন মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক ছিলেন। রোববার হাফিজকে শনাক্ত করে তার স্বজন ও সহপাঠীরা। তবে পুলিশের দাবি 15 মে রাতে নিজে আত্মহত্যা করে সে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি সহপাঠীদের। ফেসবুকে কয়েকদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমান নিখোঁজের সংবাদটি ঘুরছে। গত 15 মে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছিলেন হাফিজ। সেদিন বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে মায়ের সঙ্গে কথা বলার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এই বিষয়ে কসবা থানায় সাধারণ ডায়েরিও করে পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের খবরটি ভাইরাল হওয়ার পর ঢাকা মেডিকেল মর্গে থাকা অজ্ঞাত এক মরদেহের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় পুলিশ। পরে মর্গে গিয়ে সহপাঠীরা ও পরিবারের সদস্যরা অজ্ঞাত ওই মরদেহটি হাফিজের বলে শনাক্ত করে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে একটি লাশ আছে। পরে তার পরিবার সাথে আমরা আজকে ছিলাম সারাদিন, তার ঘনিষ্ঠ বন্ধুরা শনাক্ত করে। পুলিশ বলছে 15 মে রাতে ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনে এক তরুণ রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাত 10টার দিকে মারা যায় সে। পুলিশের দাবি, বিষয়টি তদন্ত করে তারা জানতে পারে সেদিন হঠাৎ ভ্রাম্যমাণ ডাব বিক্রেতার দা দিয়ে নিজের গলায় নিজেই পোঁচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে সে নিজেই নিজের গলা পোঁচ দিয়েছে। এটা নিশ্চিত হয় আমরা এই ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করি। ওই ডাব বিক্রেতাকে খুঁজে বের করে ধারালো সেই দা উদ্ধার করে পুলিশ। তার বক্তব্য নিয়েছে তারা। লইয়া নিজের গলায় এইভাবে করতেছে, আমি ভাবছি তো সে আবার ভয় দেখায়, পরে দেখলে যে রক্ত বাইরে, পরে আমি ধরে তাড়িয়ে নিছি। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার পরও তার মরদেহ শনাক্ত না হয় অজ্ঞাত হিসেবে তাকে রাখা হয়েছিল মর্গে। তবে সহপাঠীরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় একটি সম্পদ ছিল, খুবই ভালো একজন সাংস্কৃতিক কর্মী ছিল এবং ও অসাধারণ মাইম আর্ট করত। আমরা তদন্তের দাবি জানাই, সুষ্ঠু তদন্ত হোক। সব আনুষ্ঠানিকতা শেষে রোববার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয় হাফিজের মরদেহ। ঘটনার আগে তার সঙ্গে থাকা তার বন্ধুদের খুঁজছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমি দখলের কাজ সহজ করতে শাহিন উদ্দিনকে হত্যা করা হয়। এজন্য 2 ভাড়াটে খুনির সঙ্গে চুক্তি করেন সাবেক সংসদ সদস্য আউয়াল। প্রাথমিক তদন্তে এমন তথ্য পেয়েছে পুলিশ। একই জমি নিয়ে এর আগেও একাধিক হত্যার ঘটনার তদন্ত হবে। রাজধানীর পল্লবীতে দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসা করছেন লক্ষ্মীপুর 1 আসনের সাবেক এমপি এম এ আউয়াল। জমি দখল করে তা নিয়ন্ত্রণে নিতে ওই এলাকায় সন্ত্রাসী বাহিনী আছে তার। আউয়ালের ওই বাহিনীর নেতৃত্বে পল্লবী 12 নম্বর সেকশনের বাসিন্দা ও স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা সুমন। শাহিন হত্যায় সরাসরি জড়িত অন্তত 8 জন। তাদের মধ্যে ভিডিওতে 2 জনকে স্পষ্ট দেখা যায়। এর মধ্যে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ মানিক এবং গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে মনির মারা যায় বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। সবসময় খুঁজেন। এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত 2 জন 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার সাবেক এমপি সহ 8 জন। আসামিদের ছাড়াও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন গোয়েন্দারা। যেহেতু 164 করেছে, ঘটনার সাথে এখানে যে এমপি সাহেবের যে সংশ্লিষ্ট, এটা তো তাদের 164 বলেছেন। আরও যে কোনো পূর্বে কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে আর এই ধরনের অভিযোগ থানায় থেকে থাকে, সেগুলো আমরা ডিবিতে তদন্ত করে আমরা যৌথ ব্যবস্থা নিই। হত্যা মিশনের আগে অগ্রিম খরচ হিসেবে আউয়ালের কাছ থেকে 1 লাখ টাকা নেয় সুমন। অনেকগুলি বিষয় আমরা তদন্তে আসতেছে। শুধুমাত্র হত্যাকাণ্ড তো ঘটেছে, ঘটার সাথে সাথে আরও কোনো বিষয় এটার সাথে জড়িত আছে কিনা, অন্য কেউ এটা জড়িত আছে কিনা, সবকিছু তদন্ত করে ব্যবস্থা নেব। এই হত্যাকাণ্ডে কার কি ভূমিকা ছিল তা বের করতে আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ। আর 4 জনকে আজকে আমরা রিমান্ডের জন্য আবেদন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। এর সঙ্গে ভারতের যাতায়াতের একটি সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনরা। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি বুঝতে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করার হার বাড়াতে হবে। ঈদের পর থেকে করোনা সংক্রমণ বাড়ছে সীমান্তবর্তী জেলাগুলোতে। স্থানীয়দের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। যশোরে করোনার সংক্রমণ বাড়ছে। এ পর্যন্ত জেলায় 6,689 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ভারত ফেরত 64 জন, যাদের 8 জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। খুলনায়ও বাড়ছে করোনা সংক্রমণ। ভারতীয় ধরন সন্দেহে 19টি নমুনা পাঠানো হয়েছে ঢাকার আইইডিসিআরে। সাতক্ষীরায় ঈদের পর থেকে করোনা সংক্রমণ বেড়েছে। ভারত থেকে এসেছে, তাদের করোনা পজিটিভ হয়েছে, এরকম রোগীদেরকে আমরা সতর্কতামূলকভাবে আলাদাভাবে রাখছি এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে যে খুব বেশি ব্যবধান রয়েছে সেরকম না। সাতক্ষীরাতে করোনাটা একটু কমই ছিল, তবে ঈদ পরবর্তীতে আমরা মেডিকেল কলেজ, যেটা ডেডিকেটেড করোনা হাসপাতাল রাখা হয়েছে, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা যেটুকু পাচ্ছি যে করোনার হারটা একটু বেড়েছে। সন্দেহজনক করোনা রোগীও মেডিকেল কলেজে ভর্তি বেশি হচ্ছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মোট করোনা রোগীর অর্ধেকের বেশি চাঁপাইনবাবগঞ্জের। মোট 30 জনের নমুনা আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে। ঈদের পর থেকে আমাদের বাড়া শুরু করেছে এবং এখন আজকে আমাদের এখানে 148 জন রোগী ভর্তি আছে এবং এটা আরও বাড়তেছে। যেটা দেখা গেল যে আমাদের সেকেন্ড ওয়েভ যে হাইয়েস্ট, তার চেয়েও কিন্তু বেশি। এবং আমরা দেখলাম যে এই রোগীগুলোর মধ্য থেকে 50% রোগী হলো
চাঁপাইনবাবগঞ্জের। চুয়াডাঙ্গায় ভারত ফেরত যাত্রীদের মধ্যে 15 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ঝিনাইদহে ভারত ফেরতদের করোনা শনাক্তের পর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আর সিলেটের সব স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা যাওয়া বন্ধ থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি কম বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। বিশেষজ্ঞরা মনে করছেন, ঈদে মানুষের বাড়ি ফেরা আর ভারত থেকে দেশে ফেরা মানুষের কারণে সীমান্তবর্তী জেলাগুলোই করোনা সংক্রমণ বাড়তে পারে। এক কথায় বললে আপনি জেনোম সিকোয়েন্সিং সংখ্যা বাড়াতে হবে, মানে ভারত ফেরত লোকজন না, আপনার বাংলাদেশের ভিতরেও লোকজনও কিন্তু জেনোম সিকোয়েন্সিং করা উচিত এবং সীমান্তবর্তী এলাকা যতটা পারেন আপনি রেস্ট্রিক্টেড করবেন। ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরাদের নিয়ন্ত্রণ করাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে মুক্ত হলেন সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার বিকেলে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি। এর আগে পাসপোর্ট জমা ও ৫,০০০ টাকার মুচলেকায় তাকে জামিন দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ। সচিবালয় থেকে সরকারি নথি চুরির চেষ্টার অভিযোগে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে গ্রেপ্তার হওয়ার ৬ দিন পর কারাগার থেকে জামিনে মুক্ত সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার বিকেল ৪টার দিকে কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি। এ সময় জানান সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয়। আমার সাংবাদিক ভাই বোনদের অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা যেন সবার পরে অসুস্থ থাকায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। এখানে যারা অথরিটি তারা বলছে আজকে এখন ওরা ইমার্জেন্সি চেক আপ করাবে, চেক আপ করে আইসোলেশনে দিবে। আইসোলেশন দেওয়ার পরে কোভিডটা টেস্ট করবে, কোভিড টেস্ট করার পরে যদি দেখে নেগেটিভ তখন ওই জেনারেল চিকিৎসা চলবে, তখন আর এই রোগের চিকিৎসা চলবে। এর আগে সকাল 10:30টায় ভার্চুয়ালি শুরু হয় জামিন শুনানি। স্বাস্থ্য মন্ত্রণালয় সেই ফুটেজ আদালতে জমা দেয় রাষ্ট্রপক্ষ। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী রোজিনার পাসপোর্ট জমা দেওয়ার আবেদন করলে তাতে সায় দেয় রোজিনার আইনজীবীরাও। পরে ৫,০০০ টাকার মুচলেকায় জামিন দেয় আদালত। এই জামিনের বিষয়ে তারা পাসপোর্ট দাখিল করবে, এটা তারা আদালতকে বলেছে। আদালত উভয়পক্ষ শুনে ৫,০০০ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে। আদেশে আদালত বলেছে, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ। গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে। আদালত ও গণমাধ্যম একে অপরের বাধা নয়, পরিপূরক হয়ে কাজ করে। তাই গণমাধ্যমকে সহনশীল থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা একে অপরের পরিপূরক। আমাদের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য আইন এবং আদালতের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেটাকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল আচরণ আমরা সবাই যে যার অবস্থান থেকে আছি সেটাই আমরা করব। প্রথম আলোর পক্ষ থেকে গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, এ আদেশে গণতন্ত্রের জয় হয়েছে। যখন আমাদের রাজনৈতিক সরকার বলবে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, আইনের শাসনেও বিশ্বাস করি, দেখুন আইনের মাধ্যমে জামিন পেয়েছে, কিন্তু আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে এই মামলা প্রত্যাহার করছি, তাহলে সরকারেরই জয় হবে, জনগণের জয় হবে, সংবাদ মাধ্যমের জয় হবে। 15 জুলাই মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। গত সোমবার শাহবাগ থানায় রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার এটি তীব্র থেকে তীব্রতর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যা 26শে মে আঘাত হানতে পারে ভারতের উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। এর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার সৃষ্টি হওয়া লঘুচাপটি একই দিন রাতেই পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপে। নিম্নচাপে পরিণত হওয়ার পর সোমবার বিকেল থেকে রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড় ইয়াসে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার নাগাদ এটি আঘাত হানতে পারে ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। তো আগামীকালতেই এটা সাইক্লোন রূপ নেবে, সেই সময় নাম ধারণ করবে, ইয়াস নাম ধারণ করবে। আর তারপরে যেটা পরশু দিন অর্থাৎ মঙ্গলবার এটা তীব্র থেকে অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে। আমরা আশা করছি বুধবার অর্থাৎ 26 তারিখ বিকেল অথবা সন্ধ্যা নাগাদ এটা উপকূলের কাছাকাছি, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে আসবে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায়
হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কন্ডিশনে অ্যানালাইসিস এটা সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নাই। এটা প্রথম দেখা যাচ্ছে এটা যে নর্মাল সাইক্লোন, তারপর দেখা যাচ্ছে যে 25 তারিখে এটা তীব্র থেকে অতি তীব্র পর্যন্ত যেতে পারে। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ বিশেষ করে সুন্দরবন, খুলনা এই রিজনে এবং কক্সবাজার এইসব জায়গা ঝুঁকি এ পর্যন্ত দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা এই জেলাগুলোর প্রধান নদীসমূহের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে এখনো পর্যন্ত আমাদের পর্যবেক্ষণে মনে হচ্ছে যে এর প্রভাবে বা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়ে নিরাপদ থাকতে সমুদ্র বন্দরগুলোতে সতর্কতার পাশাপাশি মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে সোমবার সকালের মধ্যে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের আভাসে উপকূলীয় এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে এবার মোংলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, ঘূর্ণিঝড় মোকাবিলায় স্থানীয় প্রশাসন কেমন প্রস্তুতি নিয়েছে, বিস্তারিত জানাবেন। আপনারা জানেন যে মোংলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা দুটি ধাপে এখানে তাদের কার্যক্রম পরিচালনা করবে। প্রথম ধাপে ঘূর্ণিঝড় পূর্ববর্তী এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা কিভাবে করা যায়, এবং দ্বিতীয় ধাপে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরে তারপরে পরিস্থিতি মোকাবেলা। প্রথম ধাপের ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা 1320 জন স্বেচ্ছাসেবীকে রেডি রেখেছে। তারা বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবে এবং সবাইকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করবে। আর পরবর্তী ধাপে যেন ঘূর্ণিঝড়ের পরবর্তীতে কেউ খাদ্য সংকটে না পড়ে সেই জন্য আপনার শুকনা খাবারের পর্যাপ্ত মজুত করেছে উপজেলা প্রশাসন। এছাড়া সুপেয় পানি সংকট যেন না হয় সেজন্য আপনার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটেরও যথেষ্ট ব্যবস্থা তারা করেছে। আর বন্দর প্রশাসন তাদের সার্বিক প্রস্তুতির বিষয়ে আজ দুপুর 11টার সময় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেই সংবাদ সম্মেলনে তারা কিভাবে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করবে তার সার্বিক প্রস্তুতির কথা জানাবে। আমাদের উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানিয়েছেন যে আমাদের স্থানীয় লোকজন তারা প্রায় জন্মের পর থেকেই এই ধরনের পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে করতে বড় হয়। ফলে অনেক সময় প্রশাসনকে দেখা যায় যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে তাদের কিছু সমস্যা ফেস করতে হয়। এজন্য তারা এই বিষয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে যে সতর্ক সংকেত জারি করার সাথে সাথেই এই স্বেচ্ছাসেবীরা মাঠে নেমে যাবে এবং প্রতিটি গ্রামে গ্রামে যে তারা লোকজনকে উদ্বুদ্ধ করবে যেন তারা আশ্রয় কেন্দ্রে চলে আসে। একই সাথে আশ্রয় কেন্দ্রে আসতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তাদের সার্বিক সহায়তাও প্রদান করবে এইসব স্বেচ্ছাসেবীরা। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় মোংলার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম। খালগুলো সিটি কর্পোরেশনের অধীনে আসার পর জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্তির সম্ভাবনা দেখছে পুরনো ওয়ার্ডগুলো। তবে সম্পূর্ণ বিপরীত চিত্র নতুন ওয়ার্ডগুলোতে। করোনার কারণে একনেকে বরাদ্দের টাকা নগর কর্তৃপক্ষের হাতে না আসায় এবারও জলাবদ্ধতায় নাকাল হতে হবে উত্তর ঢাকার নতুন ওয়ার্ডের নাগরিকদের। রাজধানীর দক্ষিণখানের মধুবাগ রোড এটি। বর্ষার আগেই ভাঙা সড়কে জমে আছে সোয়ারেজের পানি। কোনো কোনো সময় আবার পয় নিষ্কাশন লাইন থেকে উপচে বের হয় ময়লা পানি। নতুন এই 48 নম্বর ওয়ার্ড ইউনিয়ন থাকার সময় শেষবারের মতো রাস্তা ও পয় নিষ্কাশন লাইন নির্মাণ হয়েছিল, যা এখন একেবারেই অকেজো। ফলে অল্প বৃষ্টিতেই হয় হাঁটু পানি। বৃষ্টিটা হয় সমস্ত পানি আইসা এখানে জমা হইলে আমরা মুসল্লিরা কেউ আসতে পারে না। এলাকার মানুষ ভাড়াটিয়ারা ভাড়া থাকতে চায় না। পানি বাজে থাকে, ড্রেনের ময়লা পানি 1.5 থেকে 2 ফুট সবসময় পানি হয়েছে। গত 5 বছর ধরে মিনিমাম মনে করেন। সেই বাজেট কবে আসবে, কবে নাগাদ আমাদের এলাকার মানুষের সমস্যার সমাধান হবে, সেটা আমি আসলে আপনাদেরকে ফলো করে কোনো কিছু বলতেও পারতেছি না, কারণ আমি নিজেই যেহেতু জানি না আমি কিভাবে বলবো। ডুমনি এলাকার চিত্র প্রায় একই। ধুলাবালিতে পরিপূর্ণ ভাঙা রাস্তা, ফলে অল্প বৃষ্টিতেই কাদা। আর বেশি বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। 14 বছর আগে ইউনিয়ন থাকাকালে শেষ হয়েছিল রাস্তা। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পরও হয়নি ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি বাদলের দিন হইলে রিক্সা দিয়ে মানুষ গুদারার মতন পার হয়। 2-3 বার পড়ে গেছি। আমার এক খালার 70,000 টাকা লাগছে, পা ভেঙে গেছে উল্টা অটো থেকে পড়া। উন্নয়নের ছোঁয়া লাগেনি 49 নম্বর ওয়ার্ডেও। দক্ষিণখানের নোয়াপাড়ায় এখনও পাকা হয়নি বেশিরভাগ রাস্তা। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টিতে এসব কাঁচা রাস্তায় কাদা পানিতে নাকাল হতে হয় বাসিন্দাদের।
উত্তর ঢাকায় নতুন 18টি ওয়ার্ডের প্রায় একই অবস্থা। উত্তর ঢাকার মেয়র বলছেন, একনেকে বাজেট পাশ হলেও করোনার কারণে হাতে আসেনি টাকা, তাই আটকে আছে নতুন ওয়ার্ডগুলোর উন্নয়ন পরিকল্পনা। একনেকে যেটা পাস হয়েছে 4025 কোটি টাকা, ডিউ টু করোনার জন্য কিন্তু আমরা সেই বাজেটটা কিন্তু পাই নাই। আমি আশা করি এই জুন মাসের বাজেটে আমার সাথে ফাইন্যান্স সেক্রেটারি কথা হয়েছে, উনি বলছে আমরা পর্যায়ক্রমে দেওয়া শুরু করব। এবং ওটিতে আমি একটি কথা বলতে চাই, ওটি কিন্তু খুব প্ল্যান করে করা হচ্ছে, ওখানে কিন্তু সেন্ট্রাল ডাক্টিং সিস্টেম আছে। 2016 সালের মে মাসে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সঙ্গে আশপাশের 8টি করে মোট 16টি ইউনিয়নকে ওয়ার্ড হিসেবে যোগ করা হয়। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারী আর ধারাবাহিক লকডাউনের কারণে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন ফুল চাষিরা। গত এক মাসে দেশের ফুলের বাজারে বেচাকেনা নেমে এসেছে মাত্র 1%। তাই আবারও বড় ধরনের লোকসানে পড়ার শঙ্কায় ফুল ব্যবসায়ীরা। যে কোনো উৎসব পার্বণে ফুল ছাড়া জমেই না, কিন্তু করোনার কারণে চলতি মৌসুমের শুরু থেকেই সব ধরনের প্রকাশ্য অনুষ্ঠান ও জনসমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাই এবার জমেনি যশোরের গদখালির ফুলের বাজার। এই মৌসুমে 200 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা থাকলেও পূরণ হয় তার 1/3। মাতৃভাষা দিবস, ভাষা দিবস, বিজয় দিবসে কিছুটা বিক্রি হলেও লকডাউনের কবলে পড়ে পহেলা বৈশাখে হয়নি কোনো বেচাকেনাই। তার উপর দ্বিতীয় দফা লকডাউন দীর্ঘায়িত হওয়ায় গত বছরের মতো এবারও বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। করোনার কারণে একদম বেচাকেনা নেই, আমাদের একেবারে বসা। মোটামুটি এবার যা হয়েছিল তাতে করে বেচাকেনা কম হওয়ার কারণে ফুল ব্যবসায়ীদের আসল টাকাই উঠবে না। এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আগের মৌসুমে গড়ে প্রতিদিন 40 লাখ টাকার ফুল বিক্রি হলেও করোনার সময় তা কমে দাঁড়িয়েছে মাত্র 40,000 টাকায়। এই অবস্থায় ফুল চাষিদের ধান, সবজি সহ অন্যান্য ফসল চাষের পরামর্শ দেয়া হচ্ছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ আছে, সেই কারণে বেচা বিক্রি নেমে এসেছে প্রায় এখন 30 থেকে 40 হাজার টাকায় বিক্রি হয়। তো এই ফুল চাষিদেরকে আমরা বর্তমানে যেহেতু বাজার বেচা বিক্রি বন্ধ এবং সামাজিক অনুষ্ঠান বন্ধ, আমরা বিভিন্ন খাদ্যশস্য, শাকসবজি, অন্যান্য উচ্চমূল্য ফসল চাষাবাদের পরামর্শ তাদেরকে দিয়ে যাচ্ছে। একই চিত্র ঝিনাইদহেও। করোনা সংক্রমণ বৃদ্ধি ও লকডাউনের কারণে প্রায় ক্রেতা শূন্য জেলার ফুল বাজারগুলো। মাঠ থেকে ফুল তুলে বাধ্য হয়ে ফেলে দিচ্ছে চাষিরা। অনেকে ফুলের পরিবর্তে অন্য ফসল চাষ শুরু করেছে। টোটালে কোনো ফুলই বিক্রি নেই, মানে ফুল ক্ষেতের থেকে সিটসে আর ফেলাচ্ছি, সিটসে আর ফেলাচ্ছি, কিনা করতে আসি না, গাড়ি ঘোড়া বন্ধ, আমরা খুব লজে আছি। লক্ষ টাকা লস, গত বছর 1 লক্ষ, এই বছরও 1 লক্ষ টাকা। ঝিনাইদহে গত বছর ফুল চাষ হয় 173 হেক্টর জমিতে। করোনার কারণে বাজার সংকুচিত হওয়ায় এবার ফুল চাষ হয়েছে মাত্র 58 হেক্টরে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী এখন পরিণত হয়েছে সরু খালে। পানি শুকিয়ে যাওয়ায় নদীতে চাষ হচ্ছে ধান। জীবিকার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশের ওপরও। খনন ও রাবার ড্যাম নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও 4 বছরেও শুরু হয়নি কাজ। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলা জুড়ে বিস্তৃত মহানন্দা নদী, অথচ এই নদী এখন ধুঁকছে পানির অভাবে। নদীতে আগে স্টিমার লঞ্চ চললেও এখন নৌকা চলাই দেয়। 4টি পয়েন্টে পানি প্রবাহ বন্ধ হয়ে পরিণত হয়েছে সরু খালে। নদীর বুকে এখন চাষ হচ্ছে ধান। পানি শুকিয়ে যাওয়ায় জীবিকার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশের ওপরও। মানে নদীতে কোনো গভীরতা নাই, নদী ভরাট হয়ে গেছে। নিজে গেছি যাতে চাঁপাইনবাবগঞ্জ গেছি নঞ্চে, এখন তো কার্গো নৌকাই চলে না। এখন আমাদের পেশায় হলো মাছ ধরা, তো মাছ টাছ হয় না, আর কাউরের আমরা পাইট টাইট কোনোদিন খাটতে যেতে পারিনি বলে যে নৌকালি পরে আছি এখন আমরা। নদীটা খনন করলে আমাদের জনগণের ভালো হবে এবং প্লাস নৌকা, বড় বড় স্টিমার সব গালে চলবে। 4 বছর আগে নদী খনন ও রাবার ড্যাম নির্মাণে প্রকল্প নেওয়া হলেও এখনো তা আলোর মুখ দেখেনি। 3 বার দরপত্র আহ্বান করে ঠিকাদার, অর্থাৎ উপযুক্ত ঠিকাদার না পাওয়ার কারণে আমরা এটি শুরু করতে পারিনি। সর্বশেষ আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে আমরা 2 জন ঠিকাদার পেয়েছি। আমরা আশা করি এর মধ্যে আমরা একজন ঠিকাদারকে বাস্তবায়নের জন্য মনোনীত করতে পারবো এবং আমরা আশা করছি চলতি বছরেই আমরা কাজ শুরু করতে পারবো। রাবার ড্যামটি নির্মাণ হলে বর্ষায় পানি ধরে রাখা সম্ভব। এতে সারা বছরই মহানন্দায় থাকবে পানি, ফিরে পাবে হারানো ঐতিহ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবছর হজ পালন করতে পারবেন 60,000 মুসল্লি। শনিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হজে যেতে হলে অবশ্যই করোনার 2 ডোজ টিকা নিতে হবে।
এবার 18 থেকে 60 বছরের মধ্যে বয়সীরা হজে অংশ নিতে পারবেন। 6 মাসের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন কেউ হজের অনুমতি পাবেন না। সৌদি আরবে পৌঁছানোর পর থাকতে হবে 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। সামাজিক দূরত্বের পাশাপাশি মানতে হবে মাস্ক পরা ও অন্যান্য করোনা স্বাস্থ্যবিধি। এবার হজে অংশগ্রহণকারীদের মধ্যে 15,000 স্থানীয় আর বাইরের দেশের 45,000 মুসল্লি থাকবেন। ভারতে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 3 লাখ। এর মধ্যে রোববার মারা গেছেন 4,500-এর বেশি মানুষ। নতুন করে শনাক্ত 2,22,000। মৃত্যুর তুলনায় শনাক্তের হার কিছুটা কমলেও নতুন আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস ভাইরাসের আক্রমণ। করোনার বিস্তার ঠেকাতে রাজস্থানে লকডাউনের মেয়াদ 8 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে বিশ্বে একদিনে 9,400 মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। নতুন করে শনাক্ত 4,65,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 34,77,000, মোট আক্রান্ত 16,75,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে দৈনিক আক্রান্তের হার। বিস্তার কমায় জার্মানি, হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশে শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা। করোনা দ্বিতীয় ধাপের সংক্রমণের মধ্যে ভারতে আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। চিকিৎসকেরা বলছেন দীর্ঘদিন স্টেরয়েডের মতো ওষুধ সেবনকারীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তবে নতুন আরেক আশঙ্কার কথা জানিয়েছেন দিল্লির AIIMS-এর এক চিকিৎসক। শিল্পক্ষেত্রের অক্সিজেন মুমূর্ষ করোনা রোগীদের দেওয়ার কারণে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ তার। করোনা সংক্রমণের মধ্যেই ভারতে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। 21 মে পর্যন্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা প্রায় 9,000। নতুন পরিসংখ্যান বলছে এই রোগীর 60 ভাগই শনাক্ত হয়েছে গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে। একে মহামারী আখ্যা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পেছনে এতদিন অতিমাত্রায় স্টেরয়েড ব্যবহারকে দোষেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে করোনা চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার করলেই শরীরে ব্লাড সুগার বাড়তে শুরু করে, যা পরবর্তী সময়ে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে ডেকে আনার পথ করে দেয়। তবে নতুন আশঙ্কা উস্কে দিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের চিকিৎসক উমা কুমার। অক্সিজেন সংকটে গত 1 মাসে শিল্পক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেন দেয়া হচ্ছে রোগীদের। উমার শঙ্কা, শিল্পক্ষেত্রের অক্সিজেন মানবদেহে ব্যবহার করায় ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়তে পারে। উমা কুমারের আশঙ্কা নাকচ করে দিয়েছেন উত্তরপ্রদেশের আরপি শাহ মেমোরিয়াল ট্রাস্টের চিকিৎসক বিপুল শাহ। তার ব্যাখ্যা, প্রতি বছরই ভারতের বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা যায়। এবার করোনার সংক্রমণ বেশি বলেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের হারও বাড়ছে। এর সঙ্গে শিল্পক্ষেত্রের অক্সিজেনের সম্পর্ক নেই বলে মত তার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের মবাই শহরে একটি পুলিশ ফাঁড়ি দখল করেছেন সেনা অভ্যুত্থান বিরোধীরা। রোববার বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর 13 সদস্য, বন্দী 4 জন। রাজধানী নেপিদো থেকে প্রায় 100 কিলোমিটার পূর্বের শহর মবাই। সেখানে কয়েকটি জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম ইরাবতী জানায়, বিদ্রোহীরা পুলিশ ফাঁড়ির প্রবেশের মুখে গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় 2 বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। করোনা মহামারী এবং আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে দীর্ঘদিন ধরে কোচিং স্টাফের পুরোটা পাচ্ছেন না তামিমরা। সেই শূন্যতায় স্থানীয় কোচরা কেমন করছেন? অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে কৃতিত্ব দিচ্ছেন সোহেল ইসলাম, নাজমুল আবেদিন ফাহিম সহ দায়িত্বরত দেশি কোচদের। দলগত পারফরমেন্সে প্রথম ওডিআই জিতেছে টাইগাররা, বলছেন এই অলরাউন্ডার। বোলিং করছি নেটে এবং আমি তো আমার যে দেশি কোচ আছে তার সাথে তো সবসময় কমিউনিকেট করার চেষ্টা করি এবং খেলার আগে তার সাথেই কথা বলেছি কিভাবে কি করলে ভালো হয়, সোহেল স্যার। এবং আরেকটা জিনিস যে আমরা জানি লাস্ট ফাহিম স্যার আমাকে ফোন দিয়েছিলেন প্রায় 3-4 দিন আগে এবং স্যারও আমার সাথে কথা বলেছিলেন এবং আমি যখন শ্রীলঙ্কাতে টেস্ট ম্যাচ খেলেছিলাম তখন থেকে আমার সাথে বিভিন্ন রকম কথা বলেছিলেন। যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে আজ সৌদি আরবের দাম্মামে 1 সপ্তাহের ক্যাম্প করতে দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। সকাল 11টায় রওনা হবে লাল সবুজ। দেশটির প্রিন্স নায়েফ স্পোর্টস সিটি গ্রাউন্ডে আবহাওয়ার সাথে মানিয়ে নেবে ফুটবলাররা। 26, 28 ও 29 মে স্থানীয় ফুটবল দলের সাথে 1 বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার কথাও রয়েছে জামাল ভুঁইয়াদের। 30 মে সৌদি থেকেই কাতারে যাবে জেমিদের শিষ্যরা। এর আগে রোববার মাঠের অনুশীলন না করে জিম আর সুইমিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা। প্রিন্স নায়েফ স্পোর্টিং সিটিতে আমাদের ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এই 7 দিনের মধ্যে আগামী 26, 27
29 তারিখে আমরা একটি অথবা দুইটি প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাবো সেখানকার স্থানীয় দলের সাথে, এবং 30 তারিখে তারা কাতারের উদ্দেশ্যে রওনা করবেন সৌদি আরব থেকে। এবার বৈশ্বিক উষ্ণায়নের শিকার পৃথিবীর শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা। সম্প্রতি রনে আইসেলফ থেকে ভেঙে পড়েছে 170 কিলোমিটার দৈর্ঘ্যের বরফখণ্ড। বিজ্ঞানীরা বলছেন সেখানকার জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলবে গোটা বিশ্বে, বাড়বে বৃষ্টি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জলবায়ু পরিবর্তনে বাড়ছে বিশ্বের গড় তাপমাত্রা। এর বাইরে নয় অ্যান্টার্কটিকা মহাদেশও, গলছে হিমবাহ। সম্প্রতি দক্ষিণ মেরু থেকে ভেঙে পড়েছে 170 কিলোমিটার দৈর্ঘ্যের বরফখণ্ড। CNN-এর প্রতিবেদন বলছে A76 নামের এই বরফখণ্ডটি নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে প্রায় 70 গুণ বড়। অ্যান্টার্কটিকার রনে আইস শেলফ থেকে ভেঙে পড়েছে ওয়েডেল সাগরে। এই ঘটনা জলবায়ু পরিবর্তনের স্বাভাবিক চক্রের অংশ জানিয়ে অ্যান্টার্কটিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ভয়াবহ শঙ্কা জানিয়েছেন বিজ্ঞানীরা। নেচার জিওসায়েন্সে বলা হয়েছে, অ্যান্টার্কটিকার তাপমাত্রা বাড়ায় বাড়বে মহাদেশটির বৃষ্টির পরিমাণ, প্রতিক্রিয়ায় বাড়বে বরফ গলার হারও। অ্যান্টার্কটিকার তলদেশে বরফের স্তরে পড়ছে বৈশ্বিক তাপমাত্রা বাড়ার প্রভাব। এতে পরিবর্তন আসবে বায়ু প্রবাহে। বিজ্ঞানীদের শঙ্কা, অ্যান্টার্কটিকার এই পরিবর্তন শুধু সেই মহাদেশে নয়, প্রভাব ফেলবে বিশ্বব্যাপী, বাড়বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে চালু হলো দূরপাল্লার গণপরিবহন, লকডাউন 30 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন। একসাথে দেয়া হতে পারে 2 কোম্পানির করোনা টিকা, বাড়ছে অক্সফোর্ড টিকার 2 ডোজের মধ্যকার সময়। নিখোঁজের 8 দিন পর মর্গে মিলল ঢাবি শিক্ষার্থী মাইম শিল্পী হাফিজের গলাকাটা মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য। এবার হজ করবেন 18 থেকে 60 বছর বয়সীরা, নিতে হবে করোনা 2 ডোজের টিকা, সৌদি আরবের সিদ্ধান্ত। এবং ভারতে করোনায় মৃত্যু ছাড়ালো 3 লাখ, দ্রুত গতিতে ছড়ানো ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করল ভারত। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।